হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকে ক্লাস 10-এর পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের 5 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে 4টে ক্লাস হয়ে গেছে, একদম পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের পুরো বেসিক থেকে প্রথম থেকে শুরু করে 4টে ক্লাস হয়ে গেছে গ্লোবাল ওয়ার্মিং পর্যন্ত। আজকের মূলত যে পার্টটা অর্থাৎ পার্ট 5-এ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শক্তির ব্যবহার, এবং শক্তিটাকে ডিটেলসে আমরা জানবো শক্তিটা কি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। যারা এর আগে 4টে ক্লাস দেখোনি তারা ডেসক্রিপশনে যাও কিংবা প্লেলিস্টে যাও, পরিবেশের জন্য ভাবনা, সেখানে দেখো পরপর সিরিয়াল ওয়াইজ ক্লাস লিস্ট দেয়া আছে। তো দেখো, শক্তির ব্যবহার। শক্তির ব্যবহার বলতে এখানে কিন্তু যে শক্তির ডিটেলস, শক্তিটা কাকে বলে বা শক্তি কি, যেটা আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি সেটা কিন্তু এখানে শিখবো না। শক্তির ব্যবহার পরিষ্কার লেখা আছে, শক্তির ব্যবহার মানে শক্তিটাকে আমরা কিভাবে ব্যবহার করি, তার সেই ব্যবহারের কি সুবিধা আছে অসুবিধা আছে, মূলত অ্যাপ্লিকেশন পার্টটা আমরা এখানে জানবো। এটাই হচ্ছে সিলেবাসের মূল নীতি। মানে একবার সিলেবাস তোমাদেরকে শেখাচ্ছে জিনিসটা কি, তারপরে শেখাচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক সেই রকম তোমরা যখন ক্লাস 9-এ পড়েছিলে দেখবে তাপের ডিটেলস পড়া হয়েছিল, তাপ কি, ক্যালোরিমিতির মূল নীতি। ক্লাস 10-এ উঠলে দেখবে তাপের ব্যবহার, ঠিক আছে, মানে তাপটা প্রয়োগ করে কি করা হয়, সেখানে দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, আয়তনের প্রসারণ হচ্ছে, ক্ষেত্রফলের প্রসারণ হচ্ছে, এই ডিটেলস। তো সিলেবাসটাকে ভালো করে যদি তোমরা বোঝো তাহলে বুঝবে সমস্ত কিছু জিনিস এর প্রিভিয়াস ক্লাসে হয়ে গেছে, তারপরে আমরা এই ক্লাসে আসছি। তো শক্তি কাকে বলে যদি আমরা একটু জানি, যদিও এই ক্লাসে প্রয়োজন নেই। শক্তি কাকে বলে, যে কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। ক্লাস 9-এ পড়েছি, হয়তো মনে নেই কার কার মনে ছিল একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো শক্তি কাকে বলে, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। শক্তির দুটো একক আছে, কার্য যা সেটাই শক্তি। শক্তির দুটো একক আছে, একটা হচ্ছে ক্যালোরি আর একটা হচ্ছে জুল, ঠিক আছে। তো এইবার দেখো, আমাদের জানতে হবে জ্বালানি জিনিসটা কি। শক্তিটা তো হয়ে গেল। মূলত আমরা শক্তির যে প্রধান উৎস, আমরা যেটা বলি ছোট থেকে পড়ে আসছি পরিবেশের ক্ষেত্রে, শক্তির মূল উৎস কি, সূর্য। এবার শক্তিটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, ঠিক আছে। তার মূলত যে জিনিসটা শক্তির এইখানে আমাদের জানতে হবে সেটা হচ্ছে জ্বালানি। জ্বালানি জিনিসটা কি, জ্বালানি জিনিসটা হলো যে যার সাহায্যে বা যাকে পুড়িয়ে বা যাকে কোনো কিছু করে, সেই কোনো কিছু জিনিসটা, সেটা কেমিক্যাল প্রসেস হতে পারে বা যাই কিছু হতে পারে, সেটা থেকে আমরা বিভিন্ন জিনিস পাচ্ছি, সেই জিনিসটাকেই বলছি জ্বালানি। যেমন এই যে বিভিন্ন জিনিস পাচ্ছি সেটা কি আরেকটু ক্লিয়ার করে যদি বলা যায়, মনে করো একটা মেশিনে, সেই মেশিনটা দিয়ে আমরা কিছু আউটপুট নেব। এই যে কিছুদিন আগে পৌষ সংক্রান্তি গেল, তো পৌষ সংক্রান্তির জন্য কি চালের গুঁড়ো লাগবে। তো চালের গুঁড়ো করতে গেলে আমরা বিভিন্নভাবে গুঁড়ো করতে পারি, যেমন মেশিনে গুঁড়ো করতে পারি, হাতে গুঁড়ো করতে পারি, কিংবা কারোর বাড়িতে মিক্সি আছে সেখানে মিক্সি বা মিক্সার মেশিন যেটা থাকে সেখানেও গুঁড়ো করতে পারি। তো যদি বড় কোনো কারখানায় গিয়ে আমরা গুঁড়ো করি, যেখানে চাল গুঁড়ো করা হয় মেশিন, সেই মেশিনে তেলের সাহায্যে চলে বা ইলেকট্রিকের সাহায্যে চলে, সেই ইলেকট্রিকটা এখানে কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। বা মনে করো কোনো জেনারেটর, সেই জেনারেটরটা চলছে কিসের সাহায্যে, পেট্রোলের সাহায্যে বা ডিজেলের সাহায্যে, আমি ঠিক জানি না জেনারেটর ডিজেলে চলে কি পেট্রোলে চলে, বা বাইক পেট্রোলে চলছে, তাহলে এক্ষেত্রে ওইগুলো কিন্তু জ্বালানি, যেগুলোকে ব্যবহার করে আমরা কোনো মেকানিক্যাল কাজ পাই, সেই জিনিসটাকে সহজ কথায় জ্বালানি বলে। বুঝতে পারলে? এবার জ্বালানিকে মোটামুটি 3 ধরনের জ্বালানি আমরা দেখতে পাই। একটা হচ্ছে কঠিন জ্বালানি, একটা তরল জ্বালানি, একটা গ্যাসীয়। কঠিন জ্বালানি আমরা তো জানি, 2 নম্বর হচ্ছে তরল জ্বালানি, 3 নম্বর হচ্ছে গ্যাসীয় জ্বালানি। এই যে কঠিন জ্বালানিটা কি, কঠিন জ্বালানি আমরা একদম ইজিলি জানি কি, কাঠ, কয়লা, এইগুলো হচ্ছে সব কঠিন জ্বালানি। তরল জ্বালানি কি, তরল যেগুলো লিকুইড, মানে কেরোসিন, ডিজেল, পেট্রোল, এইগুলো হচ্ছে তরল জ্বালানি। গ্যাসীয় জ্বালানি কি, এই যে এলপিজি সিলিন্ডার, হাইড্রোজেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এইগুলো হচ্ছে তরল জ্বালানির গ্যাসীয় জ্বালানির উদাহরণ। বুঝতে পারলে মোটামুটি? এইবার আমাদের যেটা জানতে হবে খুব ইম্পর্টেন্ট, যে তাপন মূল্য। তাপন মূল্য এই জিনিসটা কি, তাপন মূল্য। দেখো,
প্রত্যেকটা জ্বালানি, অনেক ধরনের জ্বালানি আছে, এই যেমন আমি কিছু কিছু উদাহরণ দিলাম, কাঠ হতে পারে, কয়লা হতে পারে, এলপিজি হতে পারে, কেরোসিন হতে পারে, এরকম বিভিন্ন জ্বালানি আছে। এবার কোন জ্বালানিটা ভালো বা কার তুলনায় কে কত ভালো সেইটা জানার জন্য আমাদের জ্বালানির তাপন মূল্যটাকে কিন্তু জানতে হবে। তাহলে তাপন মূল্য জিনিসটা কি? নামটা একটু কঠিন মতো মনে হতে পারে, কিন্তু সংজ্ঞাটা বললে একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোনো কঠিন নয়। তাহলে কাঠের থেকে কয়লা যে ভালো, বা কয়লার থেকে এলপিজি যে ভালো, বা কয়লার থেকে কেরোসিন যে ভালো, বা কেরোসিনের থেকে যে এলপিজি ভালো, এই জিনিসটা জানতে গেলে আমাদের কিন্তু জানতে হবে তাপন মূল্য জিনিসটা। তাহলে তাপন মূল্যটা কি? তাপন মূল্য হলো কোনো জ্বালানিকে, কাঠকে, কয়লাকে, এলপিজিকে, কেরোসিনকে পুড়িয়ে আমরা কতটুকু কার্য পাচ্ছি, কতটুকু কার্য পাচ্ছি, সেটাই হচ্ছে জ্বালানির তাপন মূল্য। এইবার এটাকে সঠিক সংজ্ঞা দিতে হবে। সঠিক সংজ্ঞাটা কি? সঠিক সংজ্ঞাটা বলছে যে কত গ্রাম, ঠিক আছে, একক ভর, একক ভর বা একক আয়তন, বা একক আয়তন, এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে তোমরা। জ্বালানির ক্ষেত্রে, তাপন মূল্যের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবে, একক ভর বা একক আয়তন, মানে ভর একটা টার্ম আর আয়তন একটা টার্ম, দুটোই হতে পারে, ঠিক আছে। একক ভর বা একক আয়তনের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় সেটাকেই বলা হচ্ছে জ্বালানির তাপন মূল্য। ঠিক আছে, কি বললাম? একক ভর বা একক আয়তন, শুধু একক ভর লিখবে না কিন্তু, বা শুধু একক আয়তন লিখবে না, অবশ্যই বা কথাটা দেবে। ঠিক আছে, কেন দেবে পরে আমি বলছি। একক ভর বা একক আয়তনের কোনো জ্বালানি পুড়িয়ে সম্পূর্ণ দহন করে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বা পাই আমরা, সেটাকেই বলা হয় জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। ঠিক আছে, তাহলে এক সংজ্ঞাটা তো আমরা পেয়ে গেলাম, তোমরা সাজিয়ে গুছিয়ে লিখে নেবে। ঠিক আছে, এবার এই তাপন মূল্যের দুটো একক আছে, একটা সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। দেখো, সংজ্ঞাটা জানলে একক হয়ে যাবে, বা এককটা জানলেও সংজ্ঞা হয়ে যাবে। তোমরা মোটামুটি যে কোনো একটা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অন্যটা তোমরা ইজিলি অ্যান্সার করে দিতে পারবে। এই যে সংজ্ঞাতে বললাম একক ভরের কোনো পদার্থের সম্পূর্ণ দহনে, তাহলে মনে করো এম ভরের কোনো পদার্থের সম্পূর্ণ দহনের ফলে তাপন মূল্য, মানে তাপ উৎপন্ন হয়েছে এইচ পরিমাণ, এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। তাহলে 1 গ্রাম ভরের বা একক ভরের কোনো পদার্থ দহনের ফলে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে? এম বাই এইচ বাই এম, এইচ বাই এম, এই তাপটা উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে এই যে তাপন মূল্য সমান হচ্ছে এইচ বাই এম। এইচটা কি? হিট, তাপ, কত পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। তো সেই তাপের একক কি? তাপের এককটাই হচ্ছে শক্তির একক। তো শক্তির একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার, নিচে কি আছে? এম, এম মানে কি? ভর, তাহলে ক্যালোরি পার গ্রাম, গ্রাম জি, এম নয়, গ্রাম জি। তাহলে ক্যালোরি পার গ্রাম হচ্ছে সিজিএস একক, এটা হয়ে গেল সিজিএস একক। এসআই একক কি? এসআই একক হচ্ছে ক্যালোরির জায়গায় হয়ে যাবে জুল, আর গ্রামের জায়গায় হয়ে যাবে কেজি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ক্যালোরি পার গ্রাম আর জুল পার কেজি, এটাই হচ্ছে সিজিএস একক, এসআই একক। এবার এছাড়াও কিন্তু প্রচুর ধরনের তাপন মূল্যের একক আছে। ঠিক আছে, প্রচুর ধরনের তাপন মূল্যের একক আছে। এই জায়গায় কোনো আয়তনের এককও যদি থাকে তাহলে কিন্তু সেটা তাপন মূল্যের একক হবে। আমি ওই জন্য বললাম কি, যে একক আয়তনেরও যদি হয় সেক্ষেত্রে গ্রামের জায়গায় কি হয়ে যাবে বলো তো? ক্যালোরি পার সিসি বা সেমি কিউব। ঠিক আছে, তার মানে প্রথমে এককটা থাকবে তাপের একক বা শক্তির একক, আর দ্বিতীয় এককটা থাকবে হচ্ছে ভরের একক বা আয়তনের একক। এই দুটো যদি পরপর থাকে, মানে ওপরে প্রথমটা হচ্ছে শক্তি বাই
ভর বা আয়তন, তখনই জানবে চোখ বন্ধ করে এটা তাপন মূল্যের একক। কখনো কখনো অপশান দিয়ে দিতে পারে, দেখো এখান থেকে একদম ডিটেল কোশ্চেন যদি পড়ে কি পড়বে বলো তো, ফার্স্ট অপশান পড়বে যে নিচের কোনটি ঠিক বলে এইরকম দিয়ে দেবে যে একক ভরের কোনো পদার্থের সম্পূর্ণ দহনে যা তাপশক্তি উৎপন্ন হয় সেটাই হচ্ছে ওই পদার্থের তাপন মূল্য। 2 নম্বর অপশান দিয়ে দেবে একক আয়তনের কোনো পদার্থের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি হয় সেটাই হচ্ছে ওই পদার্থের তাপন মূল্য। 3 নম্বর অপশান দেবে 1 ও 2 উভয়ই। আর 4 নম্বর অপশান দেবে একক ক্ষেত্রফলের কোনো পদার্থের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় সেটাই হচ্ছে ওই পদার্থের তাপন মূল্য। তাহলে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? একক ভর দেখে ফার্স্ট যেন ওটাই ঠিক করে দিও না, একক ভর বা একক আয়তন, ঠিক আছে? দুটোই চলবে তাপন মূল্যের এককে। যদি পার্টিকুলার কোনো সিজিএস একক পড়ে তাপন মূল্যের, তখন ক্যালোরি পার গ্রাম, আর এসআই পড়লে হচ্ছে জুল পার কেজি। যদি অপশান দেয়া থাকে অপশানটাকে দেখবে যে ফার্স্ট আছে কোনো তাপের একক বা হচ্ছে শক্তির একক, আর সেকেন্ড এককটা যদি থাকে ভর বা আয়তনের, তাহলে অবশ্যই সেটা হবে একটা তাপন মূল্যের একক, ঠিক আছে? চলো এইবার দেখো কার তাপন মূল্য বেশি, এরকম একটা চার্ট তোমরা বইতে দেখে থাকবে, কার তাপন মূল্য বেশি, কত কত দেয়া আছে ভ্যালু, কিন্তু সেটা তোমাদের মনে রাখার বিষয় নয়, সেটা তোমাদের পরীক্ষাতে পড়বেও না। তোমাদের মনে রাখতে হবে কার তাপন মূল্য বেশি। সবচেয়ে বেশি তাপন মূল্য হচ্ছে হাইড্রোজেনের। যত নিচের দিকে নামবে, এই সারণীর যত নিচের দিকে নামবে তত হচ্ছে বেশি, আর উপরের দিকে নামবে যত তত কম, উপরের দিকে যাবে। মানে শুরুতে তাপন মূল্য কম, ঘুঁটে, দেখো আমি লিখে দিয়েছি, ঘুঁটে, কাঠ, কয়লা, অ্যালকোহল, চারকোল, বায়োগ্যাস, ডিজেল, কেরোসিন, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এলপিজি, হাইড্রোজেন গ্যাস। তো একদম কম হচ্ছে ঘুঁটে, আর সবচেয়ে বেশি হচ্ছে কি হাইড্রোজেন গ্যাসে। কিন্তু এখান থেকে যদি ধরো মাঝখান থেকে দিয়ে দিল দুটো, ডিজেল আর কেরোসিন, তখন তোমরা কি বলবে? তো কেরোসিনের অবশ্যই বেশি ডিজেলের থেকে। এখান থেকে যদি দুটো তিনটে জিনিস দিয়ে দেয়, ধরো কয়লা দিল, বায়োগ্যাস দিল, আর হচ্ছে প্রাকৃতিক গ্যাস দিল, তাহলে কি হবে? তোমাদের কিন্তু সিরিয়ালি সাজাতে হবে, কয়লা একদম প্রথমে আছে, তারপর বায়োগ্যাস আছে, মানে তিনটের মধ্যে বায়োগ্যাস আছে, তারপর প্রাকৃতিক গ্যাস আছে, মানে প্রাকৃতিক গ্যাসের হচ্ছে সবচেয়ে বেশি। তো এইটা মনে রাখার জন্য একটা সুন্দর ট্রিক্স আমি তোমাদেরকে বলছি, অবশ্যই তোমরা নোট ডাউন করো। যদি পুরো ক্লাসটা না নোট ডাউন করো তবুও এটা নোট ডাউন করো, কারণ এখান থেকে 1 অথবা 2 মার্ক, বেশি মার্ক দেবো না, 1 অথবা 2 মার্ক একদম পাক্কা আসবেই আসবে, ঠিক আছে? সাধারণত পড়ে কোনটির তাপন মূল্য বেশি, যদি খুব কঠিন কোশ্চেন পড়ে নিচের তাপন মূল্যের সঠিক ক্রম অনুসারে সাজাও, এইরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, দিয়ে 3-4টে কেরোসিন, পেট্রোল, এলপিজি এরকম দিয়ে দিতে পারে। তো তখন কিন্তু তোমাদের এই সূত্রটা কাজে লাগবে। অবশ্যই ট্রিক্সটা মনে রেখো, কিন্তু এই ট্রিক্সটা কিন্তু সম্পূর্ণ নিজের ট্রিক্স আমার, তো তোমরা কোথাও পাবে না, তাই বলছি খাতা পেন নিয়ে এটা লেখো। কি ট্রিক্সটা হলো, প্রথম লাইনটা ঘুষিতে কাঠ কয়লা ভেঙে, ঘুষিতে কাঠ কয়লা ভেঙে অ্যালকোহল খেতে লাগলো, ঘুষিতে কাঠ কয়লা ভেঙে অ্যালকোহল খেতে লাগলো। তারপর 2 নম্বর লাইন, চারদিকে 12 মাস মানে সবসময় আর কি, 12 মাস হচ্ছে না লেখা, 12 মাস ডিজের কেচ্চা। 3 নম্বর, পেটের গ্যাসেতে পিজির সার্জেন, পিজি হসপিটাল আছে না, পিজির সার্জেন, ঠিক আছে? লেখা হয়ে গেছে আমার সাথে সাথে, এইবার একটু আমি বুঝিয়ে দিচ্ছি। এই তিনটে লাইন মনে রাখো, ঘুষিতে কাঠ কয়লা ভেঙে অ্যালকোহল খেতে লাগলো, চারদিকে 12 মাস ডিজের কেচ্চা, আর পেটের গ্যাসেতে পিজির সার্জেন। ঘুষিতে কাঠ কয়লা ভেঙে অ্যালকোহল খেতে লাগলো, চারদিকে 12 মাস ডিজের কেচ্চা, পেটের গ্যাসেতে পিজির সার্জেন, পিজি হসপিটালের ডাক্তার, তারই পেটে গ্যাস হয়েছে, ঠিক আছে? তো ঘুষিতে মানে ঘুষি থেকে হচ্ছে ঘুঁটে, তারপরে ঘুষিতে কাঠ কয়লা ভেঙে, কাঠ কয়লা মানে কাঠ,
কয়লা মানে অবশ্যই কয়লা। ঘুষিতে কাঠ কয়লা ভেঙে অ্যালকোহল খেতে লাগলো। অ্যালকোহল থেকে অ্যালকোহল, ঠিক আছে। তারপরে লাইন, চারদিকে 12 মাস ডিজের কেচ্চা। চারদিক মানে চারদিক থেকে হচ্ছে চারকোল, 12 মাস থেকে হচ্ছে বায়োগ্যাস। ডিজের কেচ্চা, ডিজে থেকে হচ্ছে ডিজেল, আর কেচ্চা থেকে হচ্ছে কেরোসিন। চারদিকে 12 মাস ডিজের কেচ্চা। পেটের গ্যাসেতে পিজির সার্জেন। পেটের মানে হচ্ছে পেট্রোল, গ্যাসেতে মানে প্রাকৃতিক গ্যাস, পিজি মানে হচ্ছে এলপিজি এর সার্জেন মানে হচ্ছে হাইড্রোজেন। সার্জেন থেকে হাইড্রোজেন, এইটা মনে রাখবে, হাইড্রোজেন গ্যাস। ব্যাস, শুধু এই তিনটে সেন্টেন্স মনে রাখবে। ঘুষিতে কাঠ কয়লা ভেঙে অ্যালকোহল খেতে লাগলো, চারদিকে 12 মাস ডিজের কেচ্চা, পেটের গ্যাসেতে পিজির সার্জেন। গ্যাস হচ্ছে শেষ, একদম গ্যাস শেষ লাইন, মানে একদম শেষ লাইন, পটল তুলেছে। পেটের গ্যাসেতে পিজির সার্জেন, ঠিক আছে। তাহলে ঘুষিতে কাঠ কয়লা ভেঙে অ্যালকোহল খেতে লাগলো, ঘুঁটে কাঠ কয়লা অ্যালকোহল, চারদিকে 12 মাস ডিজের কেচ্চা, চারকোল, বায়োগ্যাস, ডিজেল, কেরোসিন, পেটের গ্যাসেতে পিজির সার্জেন, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এলপিজি, হাইড্রোজেন। তাহলে বলো সবচেয়ে তাপন মূল্য কার বেশি? সবচেয়ে তাপন মূল্য বেশি হচ্ছে হাইড্রোজেন গ্যাসের। মানে হাইড্রোজেন গ্যাসটা কম পরিমাণ পোড়ালে তাপন মূল্য বেশি, মানে কি সেই প্রোডাক্টটা, সেই জিনিসটা, সেই ম্যাটেরিয়ালসটা সবচেয়ে ভালো, মানে কম পুড়িয়ে বেশি তাপ উৎপন্ন হচ্ছে। তারপরে হচ্ছে এলপিজি, তারপরে প্রাকৃতিক গ্যাস। তাহলে সবচেয়ে ভালো কিন্তু হাইড্রোজেন। যদি কোনো অপশানে যদি না থাকে, শুধুমাত্র কোশ্চেন দেয়া থাকে 1 নম্বরের কোশ্চেন যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি, তোমরা অবশ্যই লিখবে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। কেউ লেখো এলপিজি লেখাটা ঠিক নয়, লিখবে হাইড্রোজেন গ্যাস। কিন্তু যদি কোথাও 4টে অপশান দেওয়া থাকে তার মধ্যে হাইড্রোজেন না থাকে, তখন তোমরা লিখবে অবশ্যই এলপিজি, কারণ যে 4টে আছে তার মধ্যে যেটা বেশি সেটা। বুঝতে পারলে? তাহলে এখান থেকে কিন্তু 1 থেকে 2 নম্বরের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, এবং আশা করছি এখান থেকে কোশ্চেন ছুট হবে না। সবে তো মাত্র দুটো জিনিসই পড়ালাম। 1 নম্বর হচ্ছে তাপন মূল্য, 2 নম্বর হচ্ছে তাপন মূল্যের একক কি, আর 3 নম্বর তাপন মূল্যের যে সারণীটা, ঠিক আছে। বাকি যে জ্বালানি, কঠিন জ্বালানি, তরল জ্বালানি বলেছি, এগুলো থেকে কোশ্চেন আসবে না। ক্লিয়ার হলো? এইবার দেখো, জ্বালানি বিভিন্ন ধরনের আছে, আমরা ছোট থেকেই জেনে আসছি ভূগোল বইতে পড়ে, যে জীবাশ্ম জ্বালানি। সেই জীবাশ্ম জ্বালানি জিনিসটা কি সেটা আমরা ডিটেলসে জানবো। দেখো, জীবাশ্ম কথাটার মানে কি? জীবাশ্ম মানে জীবেরই অংশ, সেটাই হচ্ছে জীবাশ্ম। তো পাললিক শিলায়, ভূগর্ভের নিচে পাললিক শিলা স্তরে, বিভিন্ন স্তরে বিভিন্ন উদ্ভিদের অংশ, প্রাণীর অংশ চাপা পড়ে যে জ্বালানি তৈরি হয়, বহু বছর ধরে থেকে চাপা পড়ে নষ্ট হয়ে যে জ্বালানি তৈরি হয়, সেটাকেই আমরা বলছি জীবাশ্ম জ্বালানি। তাহলে এই যে জিনিসটা জীবাশ্ম জ্বালানি বললাম, এখান থেকে একটু রিমাইন্ড করো, জীবাশ্ম জ্বালানিটা তৈরি হতে খুব তাড়াতাড়ি সময় লাগছে কি? জীবাশ্ম জ্বালানিটা তৈরি হতে সময় লাগছে না, কিন্তু প্রচুর বছর ধরে, অনেক বছর ধরে, হাজার হাজার বছর ধরে চাপা পড়ে একটা গাছ পাললিক শিলা স্তরে বিভিন্ন খাঁজে চাপা পড়ে ভূগর্ভস্থ চাপে তাপে সেটা তবে জ্বালানিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে যে কয়লা আমরা হঠাৎ করে মাটির নিচ থেকে তুলে নিয়ে এসে জ্বালানিতে রূপান্তরিত করছি, আমরা তাকে পুড়িয়ে বিভিন্ন রকমের কাজ করতে পারছি, সেই কয়লা তৈরি হতে কিন্তু কয়েক হাজার হাজার বছর লেগেছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে জীবাশ্ম জ্বালানিটার ভাণ্ডার আস্তে আস্তে কেন শেষ হয়ে যাচ্ছে? কারণ জীবাশ্ম জ্বালানিটা তৈরি হতে গেলে যত বছর লাগবে, পোড়াতে গেলে তত বছর লাগছে না। কিন্তু একটা জীবাশ্ম জ্বালানি, মনে করো এইটা একটা টুকরো 2 টাকার কয়েন, এটাকে মনে করো একটা কয়লার টুকরো। তো এই কয়লার টুকরো যে জীবাশ্ম জ্বালানি কয়লা, এ তৈরি হতে কয়েক হাজার বছর লাগছে। এবার এটাকে নিয়ে জ্বালিয়ে দিলাম, 5 মিনিটের মধ্যে এ পুড়ে ছাই হয়ে গেল, গিয়ে আমাদের তাপ দিল। তাহলে এটা তৈরি হতে কয়েক হাজার বছর লেগেছিল, আর পোড়াতে কয়েক মিনিট লাগছে। তাই জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা, ওই জন্য দেখো নিচে লেখা আছে জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা। যদি উদাহরণ পড়ে জীবাশ্ম জ্বালানি কি, তোমরা অবশ্যই লিখবে কয়লা, পেট্রোল, ঠিক আছে। এইগুলো সব হচ্ছে
জীবাশ্ম জ্বালানির উদাহরণ। তারপরে দেখবে সংরক্ষণের প্রয়োজনীয়তা যদি পড়ে, তাহলে সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কেন সংরক্ষণের প্রয়োজন হচ্ছে, বলবে যে মানুষের বিপুল চাহিদার ফলে, বিপুল চাহিদা মানে প্রচুর পরিমাণ চাহিদা, তো প্রচুর পরিমাণ চাহিদার জন্য আমরা যদি জীবাশ্ম জ্বালানি প্রচুরভাবে ব্যবহার করতে থাকি, তাহলে সেইভাবে যদি জীবাশ্ম জ্বালানি উৎপন্ন না হয় বা সেই সাপ্লাইটা যদি না থাকে, তাহলে কি হবে, জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার শেষ হয়ে যাবে। তো সেই জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার যাতে শেষ না হয় তার জন্য জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজন। ঠিক আছে, তাহলে মানুষের অত্যাধিক চাহিদার ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাচ্ছে এবং যার ফলস্বরূপ জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার কমে যাচ্ছে, সেই ভাণ্ডারটা কমে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। এগুলো ভূগোলে বেশি আসে, আমি বলবো ফিজিক্যাল সায়েন্সে আসে না, কিন্তু জেনে রাখো। ঠিক আছে, আসে না মানে যে জানবো না এমন ব্যাপারটা নয়, কারণ এটা আমাদেরকে জানতে হবে, কারণ এই অধ্যায়টার নাম পরিবেশের জন্য ভাবনা, আমাদেরকে ভাবতে হবে পরিবেশের জন্য। কেন এই অধ্যায়টার নাম শুধু পরিবেশ দিয়ে দিতে পারতো, তো পরিবেশের জন্য ভাবনা মানে পরিবেশের জন্য যতটুকু পড়বো ততটুকু আমাদের ভাবতে হবে যে আমাদের যে পরবর্তী ক্রিয়াকলাপগুলো আছে, আমাদের নিজেদের যে কি স্ট্যান্ড নিতে হবে পরিবেশের জন্য, সেটার জন্যই আজকের এই অধ্যায়টা। তারপরে দেখো জীবাশ্ম জ্বালানির কুপ্রভাব। অবশ্যই কিছু কিছু জিনিস তার যদি ভালো দিক থাকে, অবশ্যই তার খারাপ দিকও আছে। তাহলে সেই জীবাশ্ম জ্বালানির কুপ্রভাব, কেন সুপ্রভাবটা লিখলাম না, কারণ সুপ্রভাবটা তোমরা জানো, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে ভারতবর্ষের প্রায় 90% যে জ্বালানি সেটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, 90% জ্বালানি মানে আমরা যে বিদ্যুৎ পাই বাড়িতে, সেগুলো তাপশক্তি থেকে আসে, উৎপন্ন হয়। তো সেই তাপশক্তির বেশিরভাগ পরিমাণ কোথা কি পুড়িয়ে উৎপন্ন করা হয়, কয়লা পুড়িয়ে উৎপন্ন করা হয়, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, তারপরে দেখো জীবাশ্ম জ্বালানির এই যে কুপ্রভাব বললাম, তাহলে সুপ্রভাবটা তোমরা লিখতে পারবে ইজিলি, তাই বললাম না। কুপ্রভাবটা কি না, কুপ্রভাব হচ্ছে জীবাশ্ম জ্বালানি উত্তোলনের সময়, যখন ভূগর্ভে তো থাকে, সেটাকে উত্তোলনের সময় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় উত্তোলনের সময়। ঠিক আছে, উত্তোলনের সময় প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এছাড়া জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে, জীবাশ্ম জ্বালানি দহনের ফলে মানে অসম্পূর্ণ, অ্যাকচুয়ালি বলতে পারো এটা অসম্পূর্ণ দহনের ফলে, সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ দহনের ফলে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়, CO, কার্বন মনোক্সাইড। ঠিক আছে, মনোক্সাইড গ্যাস তৈরি হয়, যেটা কিন্তু খুবই মারাত্মক, কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়। ঠিক আছে, এছাড়া সমুদ্রের মধ্যে দিয়ে বা নদীপথে যখন জীবাশ্ম জ্বালানি নিয়ে যাওয়া হয় বা উত্তোলন করা হয়, সমুদ্রের মধ্যে থেকেও উত্তোলন করা হয়, সেই সময় জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়াম, এই জাতীয় যে জ্বালানিগুলো, তরল যে জীবাশ্ম জ্বালানিগুলো, সেগুলো সমুদ্রে পড়ে সমুদ্রের জলটাকেও কিন্তু ব্যাপকভাবে দূষিত করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানির কুপ্রভাব, তোমরা লিখবে যদি পরীক্ষাতে পড়ে। ঠিক আছে, তো এই গেল আজকের ছোট্ট ক্লাস। তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে।